আসসালামু আলাইকুম। বিআরএস টাইমসের নিয়মিত রাজনৈতিক পডকাস্টের আজকের এই আয়োজনে আমি স্বাগত জানাচ্ছি শাহিদি রিদওয়ান। আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। বাসেত, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার দীর্ঘ এই রাজনৈতিক জীবনের আমরা যদি ২৪ পরবর্তী সময়টা নিয়ে কথা বলি, তো ২৪ পরবর্তী সময় আপনি বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার যেরকম ছাত্র রাজনীতি থেকে শুরু করে সকল মানুষের বেসিক নিডসের যেই জায়গায় আঘাতপ্রাপ্ত করেছে এবং কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা কেড়ে নিয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে। পরবর্তী সময়ের যে রাজনীতি সেটা বিভিন্ন প্রেক্ষাপটে বিগত আমলের চেয়ে পরিবর্তিত হয়েছে। আপনি দেখেন ৫ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সকল ধরনের সকল সংগঠন, আপনি যতগুলো বাংলাদেশের ছাত্র সংগঠন আছে, সবাই তাদের মুক্ত গণতান্ত্রিক চর্চা এবং সকলের সমান অধিকার, সকল বিষয়ে অংশগ্রহণমূলক এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক ক্যাম্পাসের সমৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল সংগঠনকে, দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য উৎসাহ জুগিয়েছে। আপনি দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৫ আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে যে আমরা ১৭ বছর আর ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন নিপীড়নের মাঝে আসতে পারেনি, কিন্তু আমাদের রাজনৈতিক প্যাটার্নটা ছিল এরকম যে শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে শিক্ষার মান উন্নয়ন করার জন্য প্রশাসনের সাথে সকল ধরনের দর কষাকষি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখভাবে থেকে নেতৃত্ব দিয়েছে। ১২ই ফেব্রুয়ারির পর থেকে যখন সরকার গঠন হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, আপনি দেখেন একজন সরকারি দলের ছাত্র সংগঠনের যেই ধরনের ভাব থাকে, মানে ডেসপারেট অ্যাটিটিউড করেছে বিগত সময়ের ফ্যাসিস্ট সরকারের ছাত্র সংগঠন, সেই জায়গা থেকে একদমই ভিন্ন। আপনি দেখেন ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে আগের যে এইরকম একটা বহর নিয়ে ক্যাম্পাসে গিয়ে ছাত্রলীগের মতো সাধারণ শিক্ষার্থীদের কথা বলার স্বাধীনতা, তাদের যেই ধরনের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল এবং যেই কোনো বিষয়ে যেই কোনো জায়গায় আজ্ঞাবহ হয়ে প্রশাসনের উপর মানে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করেছিল, প্রভাব বিস্তার করার যে চেষ্টা করেছিল, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্পূর্ণ আলাদা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখনও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরেও সকল সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিটি ক্যাম্পাসকে সুন্দর সমৃদ্ধভাবে শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি একজন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে আমি অবশ্যই মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমেই করবে এবং পরবর্তীতে সেখানে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে আপনার তফসিল থেকে যেভাবে নির্ধারণ করে সেই অনুযায়ী নিয়ম অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা যদি একটু পিছনের দিকে যাই, যে আপনার ব্যক্তিগত পড়ালেখা জগন্নাথ ইউনিভার্সিটিতে, তো আপনি ওখানে নিয়মিত ক্লাস করতে পারেন নাই, আপনি সরাসরি ছাত্র দলের সাথে সম্পৃক্ত, এটা আপনার ইউনিভার্সিটির প্রশাসন থেকে শুরু করে সবাই জানতো, সমসাময়িক তখনকার সকল ছাত্র সংগঠন জানতো, সেই জন্য আপনি নিয়মিত ক্লাস করতে পারেন নাই এবং অনেক কিছু ফেস করতে হয়েছে। তো এই বিষয়ে যদি একটু বলতেন যে আপনার ইউনিভার্সিটির লাইফটা কেমন ছিল? আমরা যারা ফ্যাসিস্ট সরকারের সময় আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন কিন্তু শেখ হাসিনা মাত্র মসনদে আরোহণ করেছে। তো আমাদের এই সময়টা আসলে এতটা কষ্ট এবং এই সময়টা এতটা ঝুঁকিপূর্ণভাবে আমাদের শিক্ষা জীবন পার করতে হয়েছে। আমরা মেধাবী হিসেবে ডেফিনেটলি আমরা যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পেরেছি, আমি ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তখন স্বভাবতই বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টদের একটু পড়াশোনা নিয়মিত করতে হয়, প্লাস হচ্ছে এটা একটা ডিগনিফাইড ফ্যাকাল্টি হিসাবেও অনেকে মনে করে যে সব ফ্যাকাল্টির এক একটা গুণ থাকে, আর্টস ফ্যাকাল্টির এক এক রকম একটা গুণ থাকে, বিজনেস ফ্যাকাল্টির একটা গুণ থাকে, সায়েন্স ফ্যাকাল্টির একটা গুণ থাকে। তো আমি বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট হিসেবে, ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে আমার পড়াশোনার গতি আরও বেশি থাকা উচিত ছিল। কিন্তু আমরা যখন ক্লাসে যেতাম তখন ছাত্রলীগ যদি খবর পেত যে ক্লাসে আসছে, তাহলে কিন্তু মোবাইলে SMS দিয়ে হুমকি দিত। তখনও কিন্তু হোয়াটসঅ্যাপ বা এগুলো এত চালু হয়নি এবং দেখা যাচ্ছে যে আমি বিশেষ করে
2010 সালে প্রথম আমি ছাত্রলীগের হাতে মাইর খাই 2009 সালে প্রথম ক্যাম্পাসের 7-8 দিনের মাথায় ক্রিকেট খেলা নিয়ে। আমি ক্রিকেট খেলা খুব পছন্দ করি, দেখি যে এক বড় ভাই ব্যাটিং করছে, তো ক্যাম্পাসের বড় ভাই হিসেবে সচরাচর গেলাম। পরে শুনলাম সে ছাত্রলীগের বড় ভাই। পরে সাধারণ শিক্ষার্থী আর ছাত্রলীগের মধ্যে বা অন্য সংগঠন আর ছাত্রলীগের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আস্তে আস্তে বোঝা শুরু করি আর কি। পরে সে আমাকে ব্যাট করতে দেয় না, সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমি বারবার চাওয়ার কারণে। হ্যাঁ, একটা গায়ে হাত দিয়েছে। এরপরে আমি আমার ঠিক আবারও পরে মাঠে, দুপখোলা মাঠে আমি ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হই এবং আমার উপর তারা অতর্কিত হামলা করেছে। এই যে আমার এখানে একটা কোপের দাগ আছে, এটা কিন্তু তারা আমাকে রামদা দিয়ে কোপ দিয়েছিল। আমি সচরাচর ভাবে আমি লক্ষ্মীপুরের মানুষ, রামগতি কমলনগরের মানুষ একটু সাহসী হয়, কারণ আমাদের আশপাশে নদী আছে। তো আমি সাহসের সাথে ঠেকিয়েছিলাম, আমার কোপটা কিন্তু এখানে লেগেছে, রক্তাক্ত হয়েছিলাম। ওখান থেকে উদ্ধার করা হয়েছে। এভাবে প্রতিটা মোমেন্টস আমাদেরকে মনে হতো যে আমরা বাংলাদেশের নাগরিক না। আমি মনে হতো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকবো, তেমনি ছাত্রদলকে ছাত্রলীগ পিটাবে, এরকম একটা অ্যাটিচিউড তাদের মাঝে বিদ্যমান ছিল। ছাত্রলীগের অসংখ্য কর্মী আছে যারা আমাদেরকে গেটে ব্যারিকেড দিয়ে পকেটে যা ছিল তা নিয়ে যাইতো। এইটার বিনিময়ে আমাদেরকে ক্লাস করতে হতো। সে ফ্যামিলি থেকে 100 টাকা দিয়েছে ভাড়া, ভার্সিটি বাসা আসবো যাবার টিফিনের জন্য, ওই 100 টাকা ছাত্রলীগ নিয়ে গেছে। এরকম অসংখ্য ইতিহাস আছে আমার জীবনে, আমার ব্যক্তি জীবনে ঘটেছে। এবং দেখা যাচ্ছে যখন কোনো একটা উৎসব আসতো বা কোনো একটা ঈদ আসতো, তখন কিন্তু বললো যে ক্লাস করতে পারবি না, ক্যাম্পাসে ঢুকতে পারবি না। এরকম করে আমাদেরকে বিভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন মাত্রায় নির্যাতন করতো। তাদের নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছিল বিশেষ করে 2014 সালের নির্বাচনের পরে। 5 জানুয়ারির যে নির্বাচন, আমরা সেটাকে গণতন্ত্র হত্যার নির্বাচন হিসেবে আখ্যায়িত করি। সেই নির্বাচনের পরবর্তী সময় তো ক্যাম্পাসে তারা নিজেদের এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে আর কোনো ছাত্র সংগঠন সেখানে রাজনীতি করতে পারবে না, শুধু ছাত্রলীগে করবে। তো সেই জায়গায় আমরা যে কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন পার করেছি সেটার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। মেনি টাইমস মাইর খেয়েছি, মেনি টাইমস। ছোট্ট একটা ইস্যুতে মনে হতো আমি বাংলাদেশের নাগরিক না, আমি মনে হয় কোনো একটা অন্য দেশ থেকে পড়াশোনা করতে এসেছি, সেই পড়াশোনা করতে এসেছি, এখন আমার এখানে কথা বলা এবং আমাকে স্বাভাবিক জীবনযাপনে আমার সুযোগই নাই। এবং আমাকে মনে হয় কোনো কোটার মাধ্যমে তারা এখানে শুধু আসবে যাবে আর মানে থাকতে হবে, নমনীয় না, মানে হুজুর করতে হবে, এরকম একটা অ্যাটিচিউড ওই ছাত্র সংগঠনের ছিল। কিন্তু আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাহসী সংগঠন, আমরা কিন্তু চাইতাম যে ক্যাম্পাসগুলোতে আমাদের রাজনৈতিক চর্চা হবে। আমরা যখনই একত্রিত হতাম রাজনৈতিক চর্চার জন্য, তখনই আমরা মাইর খাইতাম। আমরা যখনই রাষ্ট্রের পক্ষে কথা বলতাম, যখনই ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষে কথা বলতাম, তখনই আমাদেরকে মারতো। যখনই আমরা গণতন্ত্রের কথা বলতাম ক্যাম্পাসগুলোতে, এবং আপনি জানেন বাংলাদেশে ওয়ার্ল্ডে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, শিক্ষার্থীদের যখন জেগে উঠেছে তখন কিন্তু হয়েছে। আমরা অনেকবার চেয়েছি, সাধারণ শিক্ষার্থীদের সাথে অনেক সংগ্রাম করেছি। সুতরাং আমাদের প্রতিটা মোমেন্ট ছিল বিশ্ববিদ্যালয় জীবনের দুর্বিষহ এবং যন্ত্রণাময়, এবং আমরা আমাদের ক্যাম্পাস জীবন শেষ করতে পারবো কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান ছিলাম। এবং অনেক সময় হয়েছে আমি জেলে পরীক্ষা দিয়েছি, এবং অনেক সময় হয়েছে আমার অনেক সহযোদ্ধা যারা কারান্তরীণ থেকে তাদের একাডেমিক ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, মেধার বিলোপ ঘটেছে, এবং তাদের যে মেধা শক্তি ছিল সেই মেধা শক্তি দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তারা কিন্তু ক্যারিয়ার বিপদগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম তো অসংখ্য উদাহরণ আছে। আমার অনেক বন্ধু যারা খুবই ম্যারিটোরিয়াস ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে প্লেস করা স্টুডেন্ট ছিল, কিন্তু ছাত্রদলের রাজনীতি করার কারণে তারা দীর্ঘদিন কারা অন্তরীণ ছিল, থাকার পরে তার মেধাশক্তি হারিয়ে ফেলেছে, সিজিপিএ কম হয়েছে, একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কোনোদিন হয়তো রাজনীতি করতে পেরেছে অথবা ফ্যামিলির চাপে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ব্যক্তিগত জীবন কেমন ছিল? আপনি বাড়িতে থাকতে পারেন নাই, এর মধ্যে আপনার বাবা মারা গিয়েছেন, তো এই সব মিলে আপনি সামাজিকভাবে আপনারা অনেক অনুষ্ঠানে যোগ দিতে পারেন নাই। তো এই যে লম্বা একটা সময়, এই সময়টা আসলে কিভাবে আপনাদের কাটতো? আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই শেখ হাসিনার সরকার শুরু হয়েছে। তারপরে তারা ক্রমান্বয়ে নিজেদেরকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তো একটা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে অনেক রাত, অনেক দিন আমাদের বাড়ি ছাড়া থাকতে হয়েছে। আমরা এরকম অসংখ্য দিন আন্দোলন সংগ্রামের জন্য নিজেদেরকে স্ট্রিট চিলড্রেনদের সাথে রাত কাটিয়েছি, সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে বলে রাত কাটিয়েছি। আমরা এরকম অসংখ্য দিন হয়েছে যে সকালবেলা আমরা আন্দোলন করব বলে পার্কের মধ্যে হেঁটে হেঁটে রাত কাটিয়েছি। এমন অসংখ্য দিন হয়ে আছে যে আমরা সকালবেলা আন্দোলন করব বলে, মিছিল করব বলে আমরা কিন্তু রিক্সায় অথবা হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছি। এরকম অসংখ্য রাত কিন্তু আমাদের জীবনে কেটেছে। যে কিসের জন্য? বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটাধিকারের প্রয়োগের
সুযোগ পাওয়ার জন্য আমরা বাংলাদেশের পূর্ণ গণতন্ত্রের যেই আবহাওয়া এটাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা এই কাজটা করেছি। এবং সাধারণ মানুষের কথা বলা, জীবন জীবিকার ব্যবস্থা করা, এবং যে আপনি জানেন বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, এই ডিভিডেন্ডটাকে কাজে লাগানোর জন্য একটা সুন্দর গণতান্ত্রিক সরকারের প্রয়োজন ছিল। এবং সেই জায়গায় আমরা আমাদের মাথায় যখন কাজ করতো যে আমরা সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করব, তখন কিন্তু আমরা এই রিস্কগুলো নিয়েছি। এবং এমনও হয়েছে পুলিশের সাথে চোর পুলিশ খেলা হয়েছে, পুলিশ ওই দিক দিয়ে গেছে, আমরা এই দিক দিয়ে মিছিল করেছি, আবার পুলিশ ওই দিক দিয়ে আসতো, আমরা আবার ওই পাশে গিয়ে মিছিল করতাম। এরকম অসংখ্য দিন আমরা কিন্তু আমাদের জীবনের ঝুঁকি নিয়ে, প্রস্তুতি নিয়ে আমরা মিছিল সংগ্রামের মধ্যে গিয়েছে। আমার আর আপনি যেটা বলেছেন সমাজে আমাদেরকে কেমন দেখতো, বিশেষ করে আপনাকে একটা কথা বলছি, সমাজের অনেক মানুষ আমাদের খবরও নিত না। 5 আগস্টের পরে এরকম অনেক মানুষ আছে, শুধু আমি না, অনেক অসংখ্য ছাত্র নেতার জীবনে এটা ঘটেছে। আমরা যখন বসে গল্প করি, কখনো ফোন থাক দূরের কথা, আমাদের ফোন দেখলে ভয় পেত যে আশা কি উপকার যেন করতে হয়, আল্লাহ কি যেন চেয়ে বসে, আল্লাহ কি শেল্টার চেয়ে বসেন। কিন্তু সেই মানুষগুলো আমাদের খোঁজ খবর এখন নিচ্ছে, এটা একটা আনন্দের। হ্যাঁ, আমি যখন কেন্দ্রীয় নেতৃত্বে আসীন হয়েছে তখন আমার মা প্রথম দিনে আমাকে বলেছে, আজকে তোর বাবা থাকলে অনেক খুশি হতো, কারণ তোর বাবা চেয়েছিল যে তুই লিডার হবি। মানে তোর বাবার ফ্রেন্ডদের মানে প্রশ্নের জবাবে বা তিরস্কারের জবাবে সে বলতো যে আমার ছেলে অনেক বড় নেতা হবে। আমি হতে পারিনি হয়তো অনেক বড় নেতা, কিন্তু আমার দলের কেন্দ্রীয় পর্যায়ে আমি নেতৃত্ব দিয়েছি। আমার প্রথম যখন পদ এসেছে, আমার মা তখন এই কথাটা আমাকে ধরে মানে খুব কান্না করেই বলেছে যে তোর বাবা বেঁচে থাকলে আজকে অনেক অনেক বেশি খুশি হতো, কারণ তোকে মানে ডিপেন্ড করতে গিয়ে তার অনেক বন্ধুর সাথে সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, শুধু তুই রাজনীতি করিস এই কারণে। তো সেই জায়গায় আমরা কতটা অবহেলিত ছিলাম বুঝতেই পারছেন। আমি বেসিক্যালি আমার কোনো পরিবারের লাস্ট কয়েক বছর কার কখন বিয়ে হয়েছে, কোন খালাতো ভাই, কোন চাচাতো ভাই, মামাতো ভাই, মামাতো বোন, চাচাতো বোন কার কখন বিয়ে হয়েছে, কি উৎসব হয়েছে, আমি কিচ্ছু জানি না। দেখা যাচ্ছে 5 আগস্টের পরে যখন আস্তে আস্তে এলাকায় যাওয়ার সুযোগ হয়েছে, তখন দেখে যে কারো বাচ্চা হাঁটছে, জিজ্ঞাসা করি কার, বললো দেখা যাচ্ছে এক্সাম্পল এক্সের বা ওয়াইয়ের বা জেডের, তখন বলতাম বিয়ে হয়েছে কবে, বাচ্চা হয়েছে, বড় হয়েছে, স্কুলে পড়ছে। আসলে আমাদের জীবনে লাস্ট সময়গুলো কিভাবে কেটে গিয়েছে এটা মনে হচ্ছে যে আমি অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা কখনো আলোর পথ দেখিনি, এরকম জীবন কেটেছে। কোনো উৎসব, কোনো অনুষ্ঠান, পারিবারিক সামাজিক অনুষ্ঠানও আমরা তেমন একটা অংশগ্রহণ করতে পারিনি। সুতরাং 17 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য কিছু হারাতে হয়েছে, নিজের স্বর্ণালী জীবন, ক্যারিয়ার, অনেক থাকে না মানুষের জীবনে, অনেক কিছুই তো থাকে, আমরা আসলে সেই জিনিসগুলো পাইনি। আমরা সংগ্রাম করেছি, আমরা লড়াই করেছি, আমরা একজন যোদ্ধা ছিলাম, এখনও আমরা সেই যোদ্ধা হিসেবেই মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমরা 17 বছর করেছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, 17 বছর করেছিলাম এদেশের মানুষের কথা বলা, চলাফেরা, স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। এখন আমরা কাজ করছি এই দেশের মানুষকে কীভাবে সমৃদ্ধশালী করা যায়, আমাদের এই সুন্দর দেশটাকে কীভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিনির্মাণ করা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে এই কাজটাই করছে। আমরা আসলে স্বাভাবিক জীবনযাপনে ছিলাম না, একটা অস্বাভাবিকতার মধ্যে আমাদের জীবন কেটেছে। একটা বন্ধুর পথে আমরা সেখানে কয়েকজন সৈনিক, একজন সেনাপতির নির্দেশে আমরা হেঁটেছি। এই যে বিজয়, চমৎকার দিন, এই যে বর্ণনা জুলাই আন্দোলনের, আপনি জানেন আমার কোনো অবস্থার পরিবর্তন হয়েছে ভাই? আমি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট 5 আগস্টের আগেও ছিলাম, এখনও ভাইস প্রেসিডেন্টই আছি। আমার অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, আমার সামাজিক মর্যাদারও কোনো পরিবর্তন হয় নাই, আমি আগের মতোই আছি। বরং এখন দায়িত্ব অনেক বেশি। একটা সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হচ্ছে। শুধু আমি না, আমার মতো এরকম ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরাই আমরা কিন্তু বাংলাদেশের জন্য কাজ করেছি। আমরা কিন্তু একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যেই স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন, সেই স্বপ্নটাকে টেনে নিয়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা হিসেবে আবির্ভূত হয়েছেন। সেই বাকি স্বপ্নটাকে, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নটাকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান টেনে নিয়ে যাচ্ছেন, এবং ইতিমধ্যে উনি প্রমাণ করেছেন উনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে কতটা সমাদৃত হতে পারেন, কতটা নম্র, ভদ্র, নমনীয়, এবং কত ক্ষেত্রে উনি কালজয়ী অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেই সিদ্ধান্তগুলো আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অন্যতম উপকরণ হিসেবে একদিন মর্যাদা লাভ করবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং জুলাই বলেন, ফ্যাসিবাদ বিরোধী সময়ের 17 বছর বলেন, এই সময়গুলো আমাদের জীবন আসলে জীবন ছিল না। আমি আমার জীবনে
মানে 5ই আগস্টের পরে যতটা আমরা দেখেছি যে না 5ই আগস্টের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আমরা রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের মনে হচ্ছে যে জুলাই আন্দোলন কি তারাই শুধু একা করেছে, যাদের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, যাদের রাষ্ট্রীয় অবস্থানও কিন্তু পরিবর্তন হয়েছে। এরকম অসংখ্য মানুষ আছে যারা 17 বছরের জীবনে ফ্যাসিস্টের পক্ষে লেখা ছাড়া, কথা ছাড়া কোনো কিছু করে নাই। তাদের কিন্তু জীবনযাত্রার মান, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং তাদের অ্যাচিভমেন্ট কিন্তু ভরপুর। কিন্তু আমার মতো একজন ছাত্রদলের কর্মীর জীবনে কিন্তু কোনো অর্জন নেই। শুধু একটা অর্জন আছে, যে আমি একজন যোদ্ধা, আমি একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা। এটাই আমার গর্ব, এটাই আমার জীবন, যে আমরা এটাই পেয়েছি, যে আমরা যে লড়াই সংগ্রামের মাধ্যমে, একটা গণ-অভ্যুত্থানের মাধ্যমে একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। এই সাকসেস, এই সফলতাটার একজন ক্ষুদ্র অংশীদার। সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমি একজন অংশীদার। এতটুকুই শান্তি, এতটুকুই অর্জন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে জাতীয়তাবাদী ছাত্রদল কি ভূমিকা পালন করছে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শ হিসেবে নিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, মায়া, মমতায় বেড়ে উঠেছে। এবং আমরা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছি, আমরা আমাদের ওনার স্নেহ মায়ায় কিন্তু আমরা বেড়ে উঠছি। এবং বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, ওনার বাবা এবং মায়ের যেই লালিত আদর্শ এবং দেশের প্রতি যে দায়বদ্ধতা, যে দায়িত্ববোধ রেখে গিয়েছেন, সেটা নিয়ে কাজ করছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমান প্রধানমন্ত্রীর এবং আমাদের চেয়ারপারসনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে সকল কার্যক্রম পরিচালনা করছে। সেটা মানবিক, সেটা রাজনৈতিক, সেটা সামাজিক, সকল পর্যায়ে একটা রাষ্ট্রকে যেভাবে সমৃদ্ধ করা যায়, একটা রাষ্ট্রকে যেভাবে সুন্দরভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ান করানো যায়, যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন জুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশ গড়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈর শাসক থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করেছেন, এবং বর্তমান প্রধানমন্ত্রী 17 বছরের ফ্যাসিস্ট সরকারের পরবর্তী সময়ে যেভাবে রাষ্ট্রের হাল ধরেছেন একজন অভিভাবকের মতো। আপনি জানেন, পরিবারের বড় সন্তানের অনেক কষ্ট। একটা পরিবারের বড় সন্তান কিন্তু নতুন করেই সব কিছু শুরু করতে হয় বাবা যখন বুড়ো হয়ে যায়। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলছেন। এটার জন্য ওনাকে অনেক বেশি, উনি কিন্তু বক্তব্যে বলেছেন ওনার চেয়ারের অনেক উত্তাপ। একটা মানুষ কখন বক্তব্য রাখে, এটা তো শান্তির, সবাই মনে করে প্রধানমন্ত্রী মানে এনজয় করে, কিন্তু সেটা সেই জায়গায় উনি ঠিক এই কথা, কারণ উনি আসলে দায়িত্ব পালন করছেন, উনি আসলে রেসপন্সিবল, উনি আসলে এই বাংলাদেশের মানুষের প্রতি দায়বদ্ধ। এই কারণে উনি এটাকে এখন মনে করছে যে একটা অনেক কঠিন, কারণ ওনাকে এই কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে। এবং এই কঠিন পথে আমরা সহযাত্রী হিসেবে ওনার পরিকল্পনা বাস্তবায়নের অংশীদার হিসেবে থাকব। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদ এবং মানে প্রকৃত একদম রিয়েল যেই ন্যাশনালিস্ট হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করা, আমরা সেই কাজে এগিয়ে যাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আপসহীন সংগ্রাম, সেই সংগ্রামকে পাথেয় করে বর্তমানে কাজ করছি। সামনে হয়তো ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হবে, আপনি এখন ভাইস প্রেসিডেন্ট আছেন। দল যদি আপনাকে নিয়ে আরো বড় কোনো চিন্তা করে, দল যদি আরো বড় কোনো দায়িত্ব দেয়, তখন আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে কিভাবে মূল্যায়ন করতে চান, কিভাবে আপনি ছাত্রদলে ভূমিকা রাখবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পদ পাওয়া এটা অত্যন্ত মর্যাদার, গৌরবের, মহত্বের মর্যাদার, অনেক বেশি গাম্ভীর্যের এই পদটা। এবং এই পদের যেই ভার, এই পদের যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি মহান আল্লাহ রব্বুল আলামিন দেয় শীর্ষ পদে, তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য এবং ছাত্র দলের জন্য, আমার নিজস্ব সংগঠনের জন্য এবং সারা বাংলাদেশের সকল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর জন্য শিক্ষার অধিকার এবং শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব কার্যক্রম। এবং আপনি যদি মনে করেন যে একজন ছাত্র দলের নেতার কি কাজ হওয়া উচিত, তাহলে অ্যাট ফার্স্ট আমাদের কাজ হবে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদেরকে স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক সচেতন করতে হবে। একজন মানুষের যখন রাজনৈতিক সচেতনতা থাকবে, তখন কিন্তু সেই মানুষটা তার যে লেটেন্ট ট্যালেন্ট আছে সেটা বিকশিত করার সুযোগ পাবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যদি শীর্ষ পদ আমার কপালে আল্লাহ লিখে রাখেন, আমাকে যদি সেই পদে ন্যস্ত করা হয় এবং আমাকে যদি সেই পদে অধিষ্ঠিত করা হয় আল্লাহ রব্বুল আলামিন এবং আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ওনার আশীর্বাদে, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওই পদে আসীন করেন, তাহলে অবশ্যই আমি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটা মাইল ফলক সৃষ্টি করব। আমার একটা নির্দিষ্টভাবে বলতে পারবো না আমি কি করব, কারণ এই নির্দিষ্টভাবে কিন্তু
বলা যায় না, কিন্তু অনেকগুলো পরিকল্পনা থাকে যেখানে সৃজনশীলতা এবং উদ্ভাবন শক্তির মাধ্যমে একটা সংগঠনের শক্তিকে শক্তিশালী করে এবং সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বান্ধব, শিক্ষার সকল মৌলিক যেই অধিকার, সেই অধিকারগুলো নিশ্চিত করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হবে সাধারণ শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয় বা কলেজ ক্যাম্পাসগুলোতে নিরবিচ্ছিন্নভাবে নিরাপদ আশ্রয়ে নিরাপদভাবে ক্যাম্পাসে পড়াশোনার যে অধিকারটুকু, সেই অধিকারটুকু নিশ্চিত করা হবে। ক্যাম্পাসের প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে গবেষণাগার থেকে শুরু করে যত শিক্ষা বান্ধব কার্যক্রম আছে, যার মাধ্যমে একটা প্রতিভা বিকশিত হবে, সেই উদ্যোগগুলো গ্রহণ করা হবে। এবং যদি আমি আপনাকে বিশেষভাবে বলতে চাই, প্রতিটি শিক্ষার্থীদের মাঝে অ্যাটিটিউডের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ অ্যাটিটিউড তৈরি করা হবে। সেখানে থাকবে না কোনো ধরনের হিংসাত্মক মনোভাব, সেখানে থাকবে না কোনো ধরনের ঔদ্ধত্যপূর্ণ মনোভাব। যেই মনোভাবের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ বিনির্মাণ, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই মনোভাব সৃষ্টি করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে রাজনৈতিক সচেতনতা এবং শিক্ষার যে ডেফিনেশন, এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ডেভেলপস আওয়ার মাইন্ড, ব্রোডেন্স আওয়ার আউটলুক, দৃষ্টিভঙ্গিতে প্রসারিত করতে হবে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, সেলফ ডেভেলপমেন্ট করতে হবে, নিজেকে স্কিল্ড করে গড়ে তুলতে হবে এবং নিজের যার যে জায়গায় প্রতিভা আছে সেই প্রতিভা বিকশিত করতে হবে। এই কাজগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি ক্যাম্পাসে করবে বলে আমি ব্যক্তিগতভাবে সেই উদ্যোগ গ্রহণ করব। এবং যদি মনে করেন দায়িত্ব পেলে আরও কী কাজ করবেন, প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কিন্তু এক একটা সংগঠনের মধ্যে ইউথ লিডার তৈরি হয়। বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ যেই কোনো সংগঠন থেকে নেতৃত্ব তৈরি হতেই পারে এবং সেই নেতৃত্বকে বিকশিত করার জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউথ লিডারদেরকে নিয়ে এসে আমরা অনেক সময় সেমিনার এবং অনেক সময় আমরা বিভিন্ন কম্পিটিশান এবং ভিউ এক্সচেঞ্জের মাধ্যমে কালচারাল, ইকোনমিক এক্সচেঞ্জ, আমাদের পলিটিক্যাল এক্সচেঞ্জ, এইরকম ভিউ এক্সচেঞ্জের মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এবং অন্যান্য সংগঠনের লিডারদের মাঝেও তাদের নেতৃত্ব বিকশিত করার সুযোগ সৃষ্টি করব। এবং বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এখন যেই পরিমাণ, বিশেষ করে আপনাকে যদি আমি স্পেসিফিক্যালি বলতে পারি, সোশ্যাল মিডিয়া নির্ভর। আপনি জানেন 91% শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড বলা চলে, আসক্ত ইউজ করে। 72% শিক্ষার্থী এই সোশ্যাল মিডিয়াকে তাদের সবচেয়ে বিশ্বস্ত নিউজ মাধ্যম হিসেবে বিশ্বাস করে এবং 42% এই সোশ্যাল মিডিয়ায় প্রচলিত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নিউজ কিন্তু মিথ্যা। এই মিথ্যা এবং সত্যের যেই পার্থক্য, যে ব্যবধান, সেটা বোঝানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করবে। যেই সচেতনতামূলক কার্যক্রম একজন শিক্ষার্থীর যে প্রকৃত জ্ঞান করে তার দৃষ্টিভঙ্গি প্রসারিত করা যায়, সেই কাজগুলো কিন্তু আমরা হাতে নেব ইনশাআল্লাহ। এবং আপনি জানেন আমাদের যুব সমাজ মানে শিক্ষার্থীরা অনেক সময় মাদক আসক্ত হয়ে পড়ে এবং সেটা অনেকের প্ররোচনায় হয়, সহপাঠীদের প্ররোচনায় বা বাহিরের কোনো ইনফ্লুয়েন্সে হয়। এই জায়গাটাতে আমাদের অনেক কাজ করার আছে, কারণ একজন শিক্ষার্থী, একজন ছাত্র আগামী দিনের বাংলাদেশ, তাকে যদি আমরা এই কাজগুলো থেকে, এই মাদকের ছোবল থেকে, করাল গ্রাস থেকে যদি রক্ষা করতে চাই, তাহলে সচেতনতার মাধ্যমে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে আমাদের যেই অন্যান্য সময় কাটানোর জন্য বিনোদন কেন্দ্রগুলোকে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করে এবং বিভিন্ন স্পোর্টসের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করে, স্পোর্টস খেলাধুলা সকল পর্যায়ে যদি আমরা শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করাতে পারি এবং তাদেরকে সচেতন করাতে পারি, তাহলে কিন্তু মাদকের এই করাল গ্রাস থেকে কিন্তু আমরা রক্ষা পাবো। এরকম কাজগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করছে এবং সেটাকে যুগোপযোগী করে নতুন মাত্রা যোগদানের মাধ্যমে আমি, যদি আল্লাহ আমাকে শিষ্যপদে আসীন করে, আমি এই কাজগুলো ইনশাল্লাহ খুব ভালোভাবেই করব। এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একটা পার্লামেন্ট সিস্টেম করব, যেখানে 10টা সংগঠন যদি সাংগঠনিক কার্যক্রম করে, ওই 10টা সংগঠন থেকে 10 জন বা সংগঠন বড় অনুযায়ী প্রতিনিধি দিয়ে একটা পার্লামেন্টেরিয়ান সিস্টেম করার পরিকল্পনা করা যায়। এখানে সংসদে যেরকম এমপি মন্ত্রীরা তাদের এলাকা থেকে শুরু করে রাষ্ট্রের কথা বলা, আইন প্রণয়ন করে এবং তারা এখানেও ঠিক শিক্ষার্থীদের উপযোগী, শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করলে শিক্ষার্থীরা বেনিফিটেড হবে এবং উপকৃত হবে এবং তাদের লেটেন্ট ট্যালেন্টকে বিকশিত করার সুযোগ পাবে, সেভাবেই কিন্তু এই আলোচনাটা আমরা করব। আপনার বন্ধু প্রতিম যে ছাত্র সংগঠনগুলো এখন রয়েছে বিভিন্ন ক্যাম্পাসে এবং সারা বাংলাদেশে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী? আমরা যারা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সাথে অনেক সংগঠন ছিল। তো আপনারা জানেন যে কিছু সংগঠন এখন
পুরোটাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়াকে সর্বোচ্চ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এবং আমার কাছে মনে হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন, তাদের কাজই হচ্ছে যে শুধু অনলাইনে কাজ করা, আর মাঠের যেই সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝার যেই রাজনীতি এবং সাধারণ শিক্ষার্থীদের দুঃখ কষ্ট বোঝার যেই রাজনীতি, সেই রাজনীতি থেকে সরে এসে অন্য সংগঠনকে, অন্য ছাত্র সংগঠনকে বিপদগ্রস্ত এবং বিপদগামী হিসাবে প্রতিষ্ঠিত করার যেই ম্যাল প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে কিন্তু তারা সেই ধরনের কার্যক্রমে জড়িত হচ্ছে। আমি সেই সংগঠনকে আহ্বান জানাবো, আসুন আমরা প্রতিযোগিতার মাধ্যমে, আপনারা একটা ভালো কাজ করুন, আমার ছাত্রদল আরেকটা ভালো কাজ করবে, আপনারা আরেকটা ভালো কাজ করুন, আমরা আরও 2টা করবো, আপনারা 2টা করবো, আমরা 4টা করবো, এইভাবে কম্পিটিশনটা হোক। কম্পিটিশন কোনোভাবেই একজনকে হ্যায় প্রতিপন্ন করে, একজনকে তিরস্কার করে, একজনকে মিথ্যা অপবাদ দিয়ে আপনার, যেমন আমি আপনার কেন এই কথাগুলো বলছি, আমরা ফ্যাসিস্ট ছাত্রলীগের সময় মাইর খেতাম, আমরা ফ্যাসিস্ট সরকারের সময় জেলে যেতাম ছাত্রদল করতে গিয়ে, আমাদের নির্মম নির্যাতন মৃত্যুর ঝুঁকি থাকতো। এখন আমাদের সবচেয়ে বড়, আপনি জানেন, মানি লস্ট, নাথিং লস্ট, ওয়েলথ লস্ট, সামথিং লস্ট, হেলথ লস্ট, সামথিং লস্ট, বাট আমাদের ক্যারেক্টার লস্ট, এভরিথিং লস্ট। এই মিথ্যা ক্যারেক্টার লস করে আমাদেরকে যে হীন চরিত্রের যেই মিথ্যা একটা অপবাদ দিয়ে ছাত্রদল সহ আমাদের দলের অন্য দল সংগঠনগুলোকে যে হ্যায় প্রতিপন্ন করে, এগুলো থেকে বেরিয়ে এসে আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, একটা সুন্দর রাজনৈতিক ধারা তৈরি করতে চাই, তাহলে আমাদের এই মিথ্যা অপবাদগুলো থেকে বের হওয়ার জন্য আমাদের ওই সংগঠনগুলোকে আমি আহ্বান জানাবো, আপনারা পরিচয় গোপন করে কখনো কাউকে এরকমভাবে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করেন না। সোশ্যাল মিডিয়ায় ভালো কাজের প্রতিযোগিতা হোক, আপনি 10টা কাজ করেন, আমি 10টা কাজ করবো, এইভাবে প্রতিযোগিতা হোক। এটাই আমার সবচেয়ে বড় আহ্বান, যে আগামীর বাংলাদেশে, যেই বাংলাদেশ আমরা ফ্যাসিস্টের সময় চেয়েছি, সেই বাংলাদেশ বিনির্মাণ আমরা এই কাজগুলো থেকে বিরত থাকেন। আর আমাদের যারা আছে, আমার যারা সহযোদ্ধা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা রাজনীতি করি, আমরা সবাই রাজনীতির কবি। আপনি রাজনৈতিক যেই উদ্দেশ্য, একটা রাজনীতি, একটা পরিবারের একটা প্রতিটি সদস্যের একটা রাজনৈতিক সচেতনতা থাকা দরকার। আমরা সবাই যেন ওই সচেতনভাবে প্রতিটি কাজের ক্ষেত্রে আমাদের কাজ করার আগে আমরা চিন্তা করব যে আমি এই কাজ করব কি করব না। আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। রাজনীতিটা প্রতিটি রাজনীতিবিদদের জন্য কঠিন হয়ে যাবে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন যে উনি রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তুলবেন, সেইটা রাজনীতিবিদদের জন্য হোক, আর সাধারণ মানুষের জন্য রাজনীতিটা সহজ হয়ে যাক। সাধারণ মানুষ যেন রাজনীতিবিদদেরকে, সেই জৌলুস, সেই একজন রাজনীতিবিদদেরকে দেখার জন্য যেরকম সাধারণ মানুষ ছুটে আসতো, সেই জৌলুসে যেন ফিরে আসুক। এই জন্য আমার সহযোদ্ধারা কাজ করবে, এবং এই জৌলুস যেন ফিরে পায়, এবং সাধারণ মানুষের মাঝে একজন রাজনীতিবিদকে দেখার যে আগ্রহ, এই আগ্রহ যেন প্রস্ফুটিত হয়, এবং একজন রাজনীতিবিদের যে কর্তব্য, দায়িত্ব এবং জবাবদিহিতা, সেটা যেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের কাছে থাকে। টোটালি কথা আমি বলবো, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, রাজনীতিবিদের যে সম্মান, সেই সম্মানটা যেন অন্তত মানুষ করে, এটার জন্য আমরা যেন কাজ করতে পারি। সংগঠনকে, আমি সকল ধরনের সংগঠনকে আমি আহ্বান জানাবো যে রাজনীতিবিদদের সম্মান নষ্ট করে আপনি আপনার যেই হীন চর্চা করছেন, সেটা থেকে বেরিয়ে এসে আপনি একটা সুন্দর চর্চা করুন, যেখানে রাজনীতিবিদদের মানুষ সম্মান করবে, রাজনীতিবিদদের প্রতি আস্থা থাকবে, রাজনীতিবিদদের প্রতি মানুষের একটা নির্ভরশীলতার জায়গা তৈরি হবে। সেই জায়গায় আপনারা চলে আসুন, তাহলেই আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে রাজনীতিবিদরাই হবে এই দেশের দিশা, এই দেশের পথ প্রদর্শক।